সাইমন শেখ ইতিমধ্যে পাঞ্জাবির কালেকশন দেখতে একটা দোকানে ঢুকে পড়েছে। ইকরা আর সালমা বেগম এক্সেলেটারের পাশ দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে শ্রাবণের ধারার জন্য। খানিকক্ষণ পরে দুজনকে আসতে দেখা গেল। ইকরা হাসি মুখে সালমা বেগমকে বলল, ওই তো ওরা চলে এসেছে আন্টি। শ্রাবণ এসে সালমা বেগমকে বলল, কি ব্যাপার, বাবা কোথায়? ইকরা বলল, অলরেডি অন দ্য স্পট। চল আমরাও যাই, প্রথমে পাঞ্জাবির কালেকশন দেখি, এরপর সবার জন্য শাড়ি দেখবো। শ্রাবণ খান উচ্ছিয়ে বলল। ওকে। কিন্তু সালমা বেগম লক্ষ্য করলেন বেচারি ধারা কেমন যেন গুটিয়ে রয়েছে, মাথা নিচু করে হাত কচলাচ্ছে অস্থির হয়ে, চোখ তুলে তাকাচ্ছেও না। মেয়েটা তো একটু আগে পর্যন্ত বেশ উচ্ছ্বাসী ছিল, হঠাৎ কি হলো বুঝলো না তিনি। জিজ্ঞেস করলেন, বৌমা কি হয়েছে, মুখটা অমন ভার করে রেখেছো কেন? এই পর্যায়ে চমকে তাকালো ধারা, জোরপূর্বক মুখে হাসি টেনে বলল, না না কই কিছু হয়নি তো। বলে আবারও মেকি হাসলো। তবে ইকরার চোখ সরু হলো, সে দৃষ্টি তুখর করে ঠোঁট কামড়ে বলল, ধারা, আমি তো তোমার ঠোঁটে লিপ গ্লস লাগিয়ে দিয়েছিলাম, সেটা কোথায় গেল? খেয়ে ফেলেছো? এত শুকনো হলো কি করে? শ্রাবণের মুখে কিছুই ছিল না। চা কফি না খেয়েও খুকু করে কাশতে শুরু করলো বেচারা। মুখে হাত রেখে অন্যদিকে ফিরে সতর্ক হলো। পকেটে হাত দিয়ে দ্রুত টিস্যু বের করে সবার আড়ে নিজের ঠোঁট মুছলো আরো ভালো করে। কি আশ্চর্য, সালমা বেগম মনে হয় অত্যন্ত সহজ সরল, নইলে কেন তিনি কাতর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠবেন, আহারে বৌমা, আসলে এসব আগে কখনো দেয়নি তো, তাই মনে হয় খেয়ে ফেলেছে। ইকরা আরেকবার দিয়ে দে লিপস্টিকটা। ইকরা অত্যন্ত বুদ্ধিমতী, শ্রাবণের গতিবিধি সে দেখেছে, সতর্ক হয়েছে এবং যা বোঝার বুঝে ফেলেছে, তাই ছোট টিপে হাসলো। তবে সালমা বেগমের কথায় তা তাল মিলিয়ে বলল, হ্যাঁ অবশ্যই আন্টি, লিপ গ্লসটা কে খেয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো বেচারি ধারার এজন্যই মন খারাপ, তাই না ধারা? ধারা কাতর নয়নে তাকালো ইকরার দিকে, ফিরফির করে বলল। আমি খেয়ে ফেলিনি সত্যি। ইকরা হাসি আটকেছে কোনো মতে। সালমা বেগম এদের কোনো কিছু না বুঝে তাড়া দিয়ে বলেন, ধুর, তোরা কি শুরু করলি? চল তো, ধারা আয় আমার সাথে। বলেই সালমা বেগমের ধারার হাত টেনে নিয়ে যেতে লাগলেন। যন্ত্রের মতো তাল মিলিয়ে যেতে থাকলো ধারা। শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলে আবার টিস্যু দিয়ে ঠোঁট মুছল। সে শিওর না যে ঠোঁটে ঠিক আছে কিনা। তখন ইকরা শ্রাবণের কাছে এসে ধীর কণ্ঠে বলল, রিল্যাক্স ব্রো, কিছু বোঝা যাচ্ছে না, একেবারে খেয়েই ফেলেছো। সিংহের মতো তাকালো শ্রাবণ, চোখ দিয়ে রাগ দেখিয়ে বলল, শাট আপ মিকি মাউস, যেমন ভাবছিস তেমন কিছু না। বলে আরো সতর্ক হলো শ্রাবণ। এরপর পা চালিয়ে সালমা বেগমের পিছু নিল। অস্বস্তি লুকানোর চেষ্টা, শক্ত থাকার প্রয়াস। ইকরার ভালো লাগছে জ্বালাতে, তাই সে শ্রাবণের সাথে হাঁটতে হাঁটতে আবারও বলল, টেনশন নট, ব্র্যান্ডের লিপ গ্লস, পেট খারাপ হবে না। তুই থামবি বেয়াদব? শ্রাবণের কণ্ঠে অনেক কঠোর হলেও ইকরার হাসি থামাতে পারল না, আবারও ঠোঁট চেপে বলল, স্ট্রবেরি পছন্দ করিস না, অথচ স্ট্রবেরি ফ্লেভার একদম পুরোটা খেয়ে ফেললি, সো স্যাড। এই জন্যই বেচারি ধারা থমকে গিয়ে চমকে মুড অফ করে আছে। শ্রাবণের ইচ্ছে করলো নিজেকে পেটাতে, না হয় ইকরাকে 10 তলা বিল্ডিং থেকে ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু কোনোটাই করতে না পেরে সে দীর্ঘশ্বাস ছাড়ল। অথচ মনে মনে ধারাকে আবারও শাস্তি দেওয়ার ষড়যন্ত্রটা করেই ফেল। সব এই মেয়েটার দোষ। শ্রাবণ তো ছোট করে চুমু চেয়েছিল, অথচ বেচারি ধারার মোচড়া মুচড়িতে বিরক্ত হয়েই ঝড় বইয়ে দিয়েছে। এমনিতে অবশ্য শ্রাবণ শেখ ইজ অলওয়েজ আ জেন্টলম্যান, বাট বউটা বেয়াদবি না করলে শ্রাবণ শুধু 34টা ছোট্ট চুমু দিয়ে আসতো, সেটা আবারও ডাবল প্লাস 10-এ 78টা হতো না। পাঞ্জাবি পছন্দ করা নিয়ে ভীষণ সতর্ক সাইমন শেখ। এক্ষেত্রে তিনি অবশ্যই স্ত্রীর মতামতে গুরুত্ব দেন, কারণ এই এতগুলো বছরের জীবনে তিনি এটা আবিষ্কার করতে পেরেছেন স্ত্রীর পছন্দই অলওয়েজ বেস্ট। ফলস্বরূপ তিনি একা একা পাঞ্জাবি পছন্দ করতে গিয়ে এতিমের মতো দাঁড়িয়ে থাকলেন, অপেক্ষা করলেন সালমা বেগমের জন্য। সালমা বেগম ভেবেছিলেন রাগ দেখিয়ে আর পাঞ্জাবি পছন্দ করে দিবেন না, তবে তিনি আর রাগ ধরে রাখতে পারলেন না। ইকরা আর ধারাকে শাড়ির কালেকশনে দেখতে পাঠিয়ে শ্রাবণ কিনে সাইমন শেখের কাছে আসলেন। তবে এখানে এসেও শ্রাবণ উপলব্ধি করলো আজ ধারার পছন্দের পাঞ্জাবি কেনা দরকার। সেও দেখতে চায় সাইমন শেখের মতো সুপ্রসন্ন ভাগ্য তার কিনা, ধারার পছন্দ বেস্ট হয় কিনা। তাই সে আগে সাইমন শেখের পাঞ্জাবি কেনা নিয়ে ব্যস্ত থাকলো।
পৃথিবীর সবচেয়ে কষ্টের কাজ হলো একজন মানুষের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তাকে নিজের মনে লুকিয়ে রেখে সারা জীবন একা একা কাটিয়ে দেয়া। যারা ভালোবাসে তারা বুক ভরা ভালোবাসা নিয়েই ভালোবাসে। কারো ভালোবাসা একতরফা হয়, আবার কারো ক্ষেত্রে উভয় পক্ষের ভালোবাসাও থাকতে পারে। একতরফা প্রেমে কোনো প্রত্যাশা থাকে না, শুধু একটা অনুভব আর অজস্র চুপচাপ কষ্ট জমা হয় বুকে। এক্ষেত্রে সবচেয়ে বড় যন্ত্রণা হলো ভালোবাসার মানুষটাকে অন্যের সাথে ভালো থাকতে দেখা, ভালোবাসতে দেখা। প্রেমে পড়া সহজ, কিন্তু সেই প্রেম যদি একতরফা হয় তাহলেই সেটা হয়ে ওঠে সবচেয়ে কঠিন অনুভবের নাম। ইকরার ক্ষেত্রেও তাই হচ্ছে। সে যতই বাইরে থেকে রসিকতা করুক না কেন, শ্রাবণের সাথে ধারার এই ভালোবাসার অনুভূতিগুলো দেখে, পাগলামোগুলো দেখে তার হিংসে হচ্ছে। বুকের ভেতর যন্ত্রণা হচ্ছে, কষ্টটা টের পাচ্ছে সে। তবুও বারবার নিজেকে সান্ত্বনা দিয়ে দমে যাচ্ছে মেয়েটা। বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করলো, তবুও মন কি আর বাস্তবতা মানতে চায়? সে তো আবেগের কাঙাল, আবেগের ইশারায় চলে। শাড়ি দেখতে এসে ইকরার বুকটা মোচড় দিল। সেই যেদিন এয়ারপোর্টে এসে নেমেছে সেদিনই পরিকল্পনা করেছিল শ্রাবণের সাথে তার বিয়ে হলে এই দোকান থেকেই লাল রঙের শাড়ি কিনবে। অথচ দীর্ঘশ্বাস ফেলে ধারার কাছে গিয়ে দাঁড়ালো ইকরা। মিষ্টি হেসে পড়ল। কোন শাড়িটা পছন্দ হয় দেখো। ধারাও হেসে তাকালো ইকরার দিকে, কিন্তু মন খারাপ করে বলল, এত ভারী কাজের শাড়ি কখনো পরিনি, এমনিতেই হাঁটতে পারি না, বুঝতে পারছি না কিছু। ওনারা আসুক, তারপর পছন্দ করি। ইকরা মাথা নেড়ে সহমত প্রকাশ করলো। এর মধ্যে ধারা ঘুরে দেখতে দেখতে একটা শাড়িতে চোখ রাখলো। তৎক্ষণাৎ চোখ আটকালো তার। একটু করে ছুঁয়ে দিয়ে দিল ঝুলিয়ে রাখা শাড়িটায়। মূলত শাড়িটা গাঢ় লাল বা মেরুন বলা যায়। এক মুহূর্তে জন্য শাড়িটা পছন্দ হলো ধারার। শাড়িটা হাতে নিতে চাইলো, কিন্তু তখনই চোখে পড়লো তার কিছুটা দূরে একজন দম্পতি দাঁড়িয়ে শাড়িটা পছন্দ করেছে। স্বামী স্ত্রী দুজন দেখেই বোঝা যায়। ধারা খেয়াল করলো মেয়েটা স্বামী নিজে থেকে শাড়িতে মনোযোগ দিয়ে দেখে পছন্দ করছে বউয়ের জন্য। একটার পর একটা শাড়ি হাতে নিয়ে মেয়েটার গায়ে রাখছে, আবার হেসে হেসে কি যেন বলছে। দৃশ্যটা ভীষণ মিষ্টি লাগলো ধারার কাছে। এক মুহূর্তের জন্য লোভও হলো। মনটা চাইলো এমন একটা মুহূর্ত নিজেদের মাঝে তৈরি করতে। শ্রাবণ কি তাকে পছন্দ করে শাড়ি কিনে দিবে? এমনটা কি হয়? মনে মনে একটা আবদার পুষে রেখে নিজের পছন্দ করা শাড়িটা আর ছুঁয়ে দেখলো না ধারা। শ্রাবণের পছন্দে শাড়ি কিনতে চাইছে, সেই কথাই মনে মনে ঠিক করে রেখে ইকরার পাশে গিয়ে দাঁড়ালো। ইকরা আশেপাশে তাকিয়ে বসার জায়গাটাতে গিয়ে বসে পড়লো। ধারাও বসে তার পাশে। ইকরা বড় করে শ্বাস নিল। ধারার দিকে তাকিয়ে এবার একটু হেসে জিজ্ঞেস করলো, আচ্ছা একটা প্রশ্ন করি। ধারা চমকে তাকলো, তারপর মুখে হাসি নিয়ে সাবলীল ভাবে বলল। করো। ইকরা অপ্রস্তুত হলো খানিকটা। আশেপাশে তাকে সতর্ক হয়ে বলল। শ্রাবণ তোমায় খুব বেশি ভালোবাসে তাই না? ধারা প্রতিক্রিয়া দিল না, তাকে রইল চোখের একরাশ মায়া নিয়ে। এরপর সামনের দিকে তাকে ছুঁচ কামড়ে বলল, খুব বেশি কি না জানি না, কিন্তু হয়তো বাসে। বলে আবারও চিন্তিত হলো ধারা। ভাবলো কিছুক্ষণ, এরপর ইকরার দিকে তাকিয়ে আঙুল দিয়ে ইশারা করে এই মিষ্টি স্বরে বলল, একটু হলেও বাসে। ধারাকে বাচ্চার মতো বলতে দেখে ইকরা ফিক করে হেসে ফেলল। চোখে এক আকাশ অভিমান লুকিয়ে ছুঁচ কামড়ে বলল, অনেকটাই ভালোবাসে। যতটা ভালোবাসলে জীবন আর কিছু প্রয়োজন হয় না, ঠিক ততটাই ভালোবাসে। ধারা এবারে সময় নিয়ে তাকালো ইকরার চোখের দিকে। ঠোঁট চেপে মলিন হেসে গম্ভীর কণ্ঠে বলল, মানুষের জীবন একটা পয়সার মতো, এপিঠ ওপিঠ দুটো একই থাকে না, ভাগ্যের ক্ষেত্রেও একইভাবে খাটে। এই ভালো তো এই খারাপ। একটা সময় জুড়ে তুমি খুশিতে ছিলে, আর সেই সময়ে আমি ছিলাম জাহান্নামে। এখন ভালো সময়টা হয়তো আমার ভাগ্যে, তাই তুমি বাকিটা সময় অতীতের আমিটার প্রতিদ্বন্দ্বিতা করবা। ভূমিকম্পের সময় এক মুহূর্তের জন্য পৃথিবী যেভাবে থমকে যায়, ঠিক সেভাবে ইকরা এবং ধারার দৃষ্টি অন্যরকম এক সমীকরণে থমকে গেল। একে অপরের দিকে ইকরার চোখে বিভ্রান্তি এবং ধারার চোখে মলিনতা। ধারার কথাগুলো ধরতে সময় লাগলো তার। ভয় পেল খানিকটা। মনে লুকোনো অনুভূতি কি ধারা বুঝে ফেল? সালমা বেগম তো বলেছেন এসব কখনোই শ্রাবণ বা ধারা জানতে পারবে না। তবে কেন ধারার কথা শুনে মনে হলো যে ধারা সব জেনে বসে আছে আর সেটারই ইঙ্গিত দিচ্ছে। ইকরা চায় না শ্রাবণের সংসারে অশান্তি সৃষ্টি করতে। এইসব কথা
ধারা জানতে পারলে যে কতটা অশান্তি নামবে তা সে ভালো করেই জানে। তাই ইকরা বিষয়টা সামাল দেওয়ার জন্য কোনো মতে মাথা নেড়ে বলে উঠল, আমি বুঝিনি তোমার কথা। কিন্তু আমি বুঝেছি। ধারা ফট করে বলল। অজান্তেই ইকরার হাত মুঠো হয়ে এলো। সে একটু ঢোক গিলে জিজ্ঞেস করলো, কি বুঝেছো? ধারা এবারেও হাসলো, আবারও অন্যদিকে তাকিয়ে মলিন হেসে বলল। আমিও একটা মেয়ে ইকরা আপু। ইকরা চোখ খিচে বন্ধ করলো। সে বুঝতে পারছে না ধারার মনোভাব, তবে কথাটা ভীত করে তুলল তাকে। অন্যদিকে চোখ ফিরিয়ে এড়িয়ে গেল ইকরা। ধারার মলিন হাসিটা দীর্ঘ হলো, আরো কিছু বলল না। শ্রাবণ আর সালমা বেগমকে দোকানে ঢুকতে দেখা গেল। তৎক্ষণাৎ ধারা আবারও আগের মতো মিষ্টি হেসে তারা দিয়ে বলল, ওই তো ওনারা চলে এসেছেন, চলো যাই এবার। অপেক্ষা না করে শ্রাবণের কাছে চলে গেল ধারা। কিছুক্ষণ থম মেরে বসে থাকলো ইকরা, এরপর নিজেও উঠে গেল। ধারা শ্রাবণের পাশে এসে দাঁড়িয়ে বলল, আপনি পাঞ্জাবি কিনলেন? শ্রাবণ কিছু বলার আগে সালমা বেগম মুখ কুঁচকে বললেন। না, কিনিনি। ধারা অবাক হয়ে বলল। কেন? সালমা বেগম কিছু না বলে ইকরাকে ইশারা করে শাড়ির কালেকশনের দিকে গেলেন। ওরা চলে যেতেই ধারা আবারও জিজ্ঞেস করলো শ্রাবণকে, আপনি পাঞ্জাবি কিনলেন না কেন? গায়ে হলুদ আর বিয়ের দিনের জন্য দুটো পাঞ্জাবি তো কিনতেই হবে, শার্ট পরে তো যাওয়া যাবে না। কিনেনি কেন? শ্রাবণ এবারে ফ্রিকুচকে তাকিয়ে বলল, বউ থাকতে আমি নিজে কেন পাঞ্জাবি পছন্দ করে কিনবো? সবার কেনাকাটা শেষ হোক, এরপর তুমি গিয়ে পছন্দ করে দিবে, তখন কিনবো। শীতল হাওয়া বয়ে গেল ধারার মনের কিনারা দিয়ে। সে এলোমেলো দৃষ্টি ফেলে লজ্জা পেল বোধহয়। মাথা নিচু করে ছোট্ট করে বলল। ও আচ্ছা। শ্রাবণ খুশি হলো না। এইটুকু কথা একটু খোঁচা দিয়ে বললাম, কেউ যেন বলেছিল সাদা শার্টে আমায় ভালো লাগে, কিন্তু কখনো তো বলেনি যে কোন রঙের পাঞ্জাবিতে ভালো লাগে। তাই বাধ্য হয়ে সেই কেউ একজনের দরবারে এসেছে, নইলে কিনে ফেলতাম। দাঁড়া চোখ পিটপিট করে তাকে বিষয়টা বোঝার চেষ্টা করলো এবং খানিক সময়ের মধ্যে বুঝেও ফেললো। মনে পড়লো সেই দিনের কথা। ইস, তখনও কি সে ভেবেছিল যে এই মানুষটা তাকে আগলে রাখবে, তাদের সংসার হবে, তারাও স্বাভাবিক জীবন যাপন করবে। সেসব কথা মনে পড়তেই ধারা আবেগী হয়ে পড়ল। শ্রাবণ বুঝল, তাই সেসব কথা মনে করাতে চাইল না আর। এড়িয়ে যেতে জিজ্ঞেস করলো উজব। তুমি কোন শাড়ি পছন্দ করলে? এবারে চমকে চমক খেলো ধারা। কি আশ্চর্য! ধারা এইমাত্র উপলব্ধি করলো যে তারা দুজনই একই মনোভাব পোষণ করে কেউ শাড়ি কেউ পাঞ্জাবি দেখেনি। এটা কি মনের মেল? ধারা হাসি পেল কোথায়, মাথা নিচু করে হেসেও নিল। এরপর শ্রাবণের দিকে তাকে সাহস করে শ্রাবণের সুরে পড়ল। স্বামী থাকতে আমি নিজে কেন শাড়ি পছন্দ করব? আপনি নিজে গিয়ে পছন্দ করে কিনে দেবেন। এদিকে দুঃখের কথা হলো, আমাকে কেউ তো কখনো বলেনি যে আমায় কোন রঙের শাড়িতে ভালো লাগবে। তাই বাধ্য হয়ে স্বামীর দরবারে হাজির হতে হলো। শ্রাবণ চোখ সরু করে তাকাল ধারার দিকে, হাসি পেল খুব। বউটা দিন দিন বড়দের মতো কথা বলা শিখেছে, কথা পেঁচাতেও শিখেছে। কোনো মতে হাসি আটকে ঠোঁট চেপে হেসে সান্ত্বনা দিয়ে বলল, খুবই মর্মান্তিক ঘটনা, সমবেদনা প্রকাশ করছে। আপনার কেউ একজন তো খুব নিষ্ঠুর। ধারা উদ্গ্রীব হলো। তা তো অবশ্যই। আর আপনার কেউ একজন কেমন? শ্রাবণ নাক মুখ কুচকে বলল, মন্দ নয়, সে ভদ্র, নির্মল, নিষ্পাপ ফুলের মতো, নীলাকাশের মেঘের মতো, ডানা মেলে উঠতে থাকা পায়রার মতো, পদ্ম ভরা নদীর মতো, সাদা গোলাপের মতো। সর্বোপরি আমার কেউ একজন ভীষণ সুন্দর, ভীষণ আদুরে। ঘোর লাগা দৃষ্টি নিয়ে তাকে ছিল ধারা। পুরোটার সময় হতবাক হয়ে শুনল শ্রাবণের কথাগুলো কি ধারার উদ্দেশ্যে ছিল না? এগুলো দিয়ে কি ভালোবাসাটা প্রকাশ করেনি শ্রাবণ? সে করেছে এভাবেই 1000 বার করেছে, আর ততবার ধারা মুগ্ধ হয়েছে, হারিয়ে গিয়েছে। কেটে গেল কয়েকদিন। সময় আর স্রোত কারোর জন্য থেমে থাকে না। এ হলো পৃথিবীর অন্যরকম এক মহাসত্য কথা, যা মানুষের জীবনে বেশ ভালোই টের পাওয়া যায়। শ্রাবণ এখনো বুঝতে পারে না কিভাবে ধারার সাথে কাটানো দিনগুলো এত সুন্দর করে কেটে যায়, কোনো সময় এত দ্রুত কেন এগোচ্ছে। আজ অফিস থেকে আসার পথে শ্রাবণ উপলব্ধি করতে পারলো যে ধারার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত খুব প্রিয় তার। সবসময় মেয়েটাকে নিজের প্রশান্তি মনে হয়, কখনো বিরক্তিকর কারণ মনে হয় না। এমনকি মাঝে মাঝে বাচ্চাদের মতো যে কান্না করে সেটাও আদুরে লাগে শ্রাবণ শেখের কাছে। এটা কি জাদুর কবলে পড়া হয়েছে?
হতেও পারে মারাত্মক জাদু যে। আজ ভীষণ তাড়াতাড়ি অফিস থেকে বাড়িতে আসছে শ্রাবণ, কারণ কাল আবার জিহান আর মুনিরার গায়ে হলুদ। তাদের গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে মুনিরাদের বাড়িতে। মুমিনুর সাহেবের বড়ই শখ এই বিষয়, তাই জিহানও চুপচাপ ভদ্র জামাইয়ের মতো মেনে নিয়েছে। যতই হোক একমাত্র হিটলার শ্বশুর বলে কথা, না মেনে উপায় আছে? একবার মেয়েকে হাতে তুলে দিক না, তারপর মানামানির মধ্যেই থাকবে না সে। বউকে নিয়ে উঠতেই থাকবে। কালকের অনুষ্ঠানে সব গোছগাছ করতে আজ বিকেলে শেখ পরিবার গিয়ে পৌঁছবে মুমিনুর সাহেবের বাড়িতে। ভদ্রলোক আবার রীতিমতো বাড়িতে গিয়ে অনুরোধ করে গিয়েছেন যে শেখ পরিবার কনে পক্ষ হয়ে পুরো বিয়েতেই ও বাড়িতে অবস্থান করে। প্রথমে নাকচ করেছিলেন সামিউল শেখ, পরবর্তীতে ভদ্রলোকের আন্তরিকতার কাছে হার মেনে নিতেও তিনি রাজি হয়েছেন। দ্রুতগতিতে গাড়ি থেকে নেমে সদর দরজা পেরো শ্রাবণ। এই সময়টাতে তাকে দরজা নক করতে হয় না। তার লক্ষ্মী বউ সর্বদাই সময়ের মধ্যে আগেই থেকে দরজা খোলা রাখে। আজও তেমনই হলো। তবে প্রতিদিন অফিস থেকে ফিরে আগে ঘরে গিয়ে ফ্রেশ হলেও আজ আগে রান্নাঘরের দিকে গেল শ্রাবণ, কারণ তার মিষ্টি বউ আজ সকাল থেকে রান্না করে ঘাঁটি গেড়েছে। এর একটা বিরাট কারণ হলো সালমা বেগম ইতিমধ্যে মহিলা সমাজ নিয়ে মুনিরাদের বাড়িতে চলে গিয়েছে। যাওয়ার সময় ইকরাকেও সঙ্গে নিয়েছে। মুনিরাও জোর জবরদস্তি করে নিয়ে গিয়েছে তাদেরকে। আজ সামিউল শেখ গিয়েছেন শাহেদ শেখের অফিসে কোনো এক কাজে। ফলস্বরূপ এই বড় বাড়িতে আজ একা শ্রাবণ আর ধারা, এবং রান্নার কাজও ধারাকেই করতে হচ্ছে, যদিও সে এটা বেশ ভালোই উপভোগ করছে। এই কিচেন রুমে রান্না করতে ধারার মোটেও কষ্ট হয় না, অথচ তা তো শোনে না শ্রাবণ শেখ। তাহার ভাষ্য মতে বউ কেন রান্না করবে? বউয়ের কাজ হলো স্বামীর সেবা যত্ন করা, আর তা করলেই খুশি শ্রাবণ শেখ। শ্রাবণ ল্যাপটপের ব্যাগটা ছুঁড়ে ফেলে সোজাসুজি ঢুকে গেল কিচেনে। এক মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হলো মুহূর্তে। থ্রিপিসের ওড়না পেঁচিয়ে কোমরে বেঁধে চুলে খোপা করে জোর কদমে রান্না করছে ধারা। একটু একটু ঘেমে গেছে, ক্লান্তি স্পষ্ট, তবু কি স্নিগ্ধ মনোরম মন নিয়ে রান্নায় মতো মিটা। এতটাই মনোযোগী যে শ্রাবণের উপস্থিতি টের পেল না কেন যেন দৃশ্যটা বেশ আকর্ষণ করলো শ্রাবণ। মনোমুগ্ধর মতো এগিয়ে গেল সে, ধীরে পেছন থেকে জড়িয়ে ধরল ধারাকে। প্রথমে আটকে উঠল ধারা, কিন্তু পরক্ষণেই বুঝতে পারলো আগন্তুকের পরিচয়, তাই মিইয়ে গেল খানিকটা। হুট করে এইভাবে কেউ ধরে, ভয় পেয়ে গিয়েছিলাম তো। কখন আসলেন? শ্রাবণ থুতনি ছিকিয়ে দিল ধারার কাঁধে, ঠোঁট চেপে মায়াভরা কণ্ঠে বলল, মাত্র এসেছে, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? ধারা তাৎক্ষণিক মাথা নেড়ে বলল, মোটেই না। আমি কি সবসময় রান্না করি নাকি? মা তো করতেই দেয় না, অথচ এখানে রান্না করতে আমার ভালোই লাগে। সবকিছু কি সুন্দর গোছানো, ওভেন, ম্যাজিক চুলা, গ্যাসের চুলা, ব্লেন্ডার, কাটিং বোর্ড, ফ্রাই প্যান, প্রেসার কুকার, রাইস কুকার, আরও কত কি কি রান্নার জিনিসপত্র আছে। এসব দিয়ে তো খুব সহজেই রান্না করা যায়। শ্রাবণ হেসে চোখ বড় করে তাকালো। আসলে তাই নাকি? বাবা, নামও মুখস্থ করে ফেলেছো দেখছে। ধারা হেসে বলল, অবশ্যই। আপনি তো জানেন না, গ্রামে অনেক কষ্ট রান্না করতে। এত কিছু তো নেই সেখানে। আগুনের তাপে মুখ জ্বলে যেত আমার। ছোটবেলায় ভাত রান্না করতে গিয়ে একবার পুরো মুখ জ্বলে গিয়েছিল, তখন দৌড়ে পুকুরে গিয়ে ডুব দিয়েছিলাম। ধারা কি সুন্দর হেসে হেসে কথাটা বলল, অথচ শ্রাবণ তাকে রইল অবাক হয়ে। আসলে কাকে কি বলছে সে? ধারার কষ্ট হবে কেন? যেই মেয়ে ছোট্ট থেকে কষ্ট পেতে পেতে সুখের সংজ্ঞা ভুলে গিয়েছে, সেই মেয়ে আবার কিসের কষ্ট পাবে? এইসব তো তার কাছে কোনো ব্যাপারই না। বুকটা আবারও মোচড় দিল শ্রাবণের। ধারার কোমরে রাখা হাত দুটো আরও দৃঢ় করে জড়িয়ে ধরলো পেছন থেকে, চুমু খেলো গালে, আদর দিল সেখানটায়। বলল, তুমি আমায় তোমার গ্রামের ওইসব কথা বলবে না ধারা। আমি তোমার ওই কালো অধ্যায়ের কাহিনী শুনতে মোটেও চাই না। সহ্য করতে পারি না আমি, কষ্ট হয় ভীষণ। মন চায় যদি পারতাম, যদি অতীতে গিয়ে কিছু একটা করতে পারতাম, তোমায় তো কষ্ট পেতে হতো না। কিন্তু এটা তো অসম্ভব। ভাগ্য তো পরিবর্তন করতে পারি না আমরা, অথচ অনেক যন্ত্রণা হয়। ধারা হেসে ফেল, মুখ ভরে হাসল, মিষ্টি স্বরে বলল, আচ্ছা, আর বলবো না। শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলে ধারার ঘাড়ে মুখ গুজে দিল। চুলের ঘ্রাণ নেওয়ার প্রয়াস, ক্লান্তি কাটানোর আকাঙ্ক্ষা। ধারা এবার কুকড়ে গেল, একটু সরার চেষ্টা করে তড়িঘড়ি করে বলল, আহা, আমার কাছে আসবেন না, ঘেমে গেছি তো। ফিউকুচ গেল শ্রাবণ। তো কি হয়েছে? বিরক্ত হয়ে গেল ধারা,
কড়াইটা একটু ঘুরিয়ে আরেকবার চামচ দিয়ে নাড়তে নাড়তে বলল, কি হয়েছে মানে? ঘেমে গেছি, নোংরা হয়ে আছি তো, এই অবস্থায় ছুবেন কেন? কোথা থেকে হাত সরান, জামায় মশলা লেগেছে আমার। শ্রাবণ চরম বিরক্ত হলো। জগতের সব রাগ এক করে ঠেলে দিল বইয়ের উপর, থপক দিয়ে বলল, সবসময় বেশি বেশি করো কেন তুমি? চুপচাপ দাঁড়িয়ে থাকো। আর একবার নড়লে গানের নিচে মারবো দুটো, বেয়াদব। হ্যাঁ, আমি আমার বউকে যখন খুশি, যেখানে খুশি, যেভাবে খুশি সেভাবে জড়িয়ে ধরবো। তোমার তাতে কি? ধারা মিয়ে গেল। আজব লোক তো, এই না মিষ্টি করে কি সুন্দর করে কথা বলছিল, সেকেন্ডের মধ্যে রূপ বদলে ফেললো। মনে মনে ফিংচি কাটলো ধারা। শ্রাবণ আবারও আগের মতো জড়িয়ে ধরলো। ধারা সেভাবেই রান্না করতে থাকলো। ফট করে জিজ্ঞেস করলো, সদর দরজা লাগিয়ে দিয়েছেন? শ্রাবণ ক্লান্ত কণ্ঠে বলল। হুম। কথা বলতে ইচ্ছুক না সে, কারণ শ্রাবণ তো ধারার ঘাড়ে মুখ গুজে চোখ বন্ধ করে ক্লান্তি কাটানোর চেষ্টার মতো। ধারা আবারও জিজ্ঞেস করলো, অফিস ভালো হয়েছে? হুম। আপনার কি ঘুম পাচ্ছে? হুম। চোচ কামড়ে কিছু একটা ভেবে ধারা আবারও প্রশ্ন ছড়ল। গোসল করবেন না এখন? বিকেলে যেতে হবে তো। শ্রাবণ এবার মুখ তুলে ঘুমু ঘুমু চোখে তাকালো ধারার দিকে, নাক মুখ কুচকে ধমক দিল, একটা সেকেন্ড চুপচাপ থাকতে পারো না তুমি? একটু শান্তিতে ছিলাম, তখন থেকে বক বক করেই যাচ্ছ। ফটো ফটো করে কথা বলো কোত্থেকে শিখেছ? সকালে গিয়ে মটরশুটে গেল? ধারার ঠোঁট উলচে মিনমিন করে পড়ল। আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম। শ্রাবণ চসূচক শব্দ করে এবার ধারার থেকে সরিয়ে এলো। ধারার রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ধর, আর থাকবোই না এখানে, গোসল করতে গেলাম। বলেই চলে গেল। শ্রাবণ চলিতে ফিক করে হেসে ফেলল ধারা। ভীষণ দুষ্ট হয়েছে সে। ইচ্ছে করেই এভাবে অযৌক্তিক কথা বলে শ্রাবণকে জ্বালিয়েছে, যেন নিজে থেকেই এখান থেকে চলে যায়। পরিকল্পনা সফল। মনিরাতের বাড়িতে এসে ইকরা অবশেষে একটু মন ভালো করতে পেরেছে। মনিরার সাথে বেশ ভাব জমেছে। দুজনে অনেকক্ষণ ধরে গল্প করেছে, তারা একসাথে জামাকাপড় গুছিয়েছে, রান্না করেছে। দুপুরের খাবারের পর মনিরার বারান্দায় বসে জিয়ানের সাথে ফোন আলাপে ব্যস্ত ছিল। তখন ইকরার বারান্দায় এসে বসল। মনিরা হেসে হেসে জিয়ানের সাথে কথা শেষ করে ফোন রেখে জিজ্ঞেস করলো ইকরাকে, হলুদ শাড়ি কিনেছো তো? ইকরা হেসে একটু কাছামাছি করে বলল, হ্যাঁ, তা তো কিনেছি, কিন্তু আমার তো তেমন চুরি নেই। মনিরা হাত নেড়ে বলল, আরে চিল, আমার কাছে আছে তো, হয়ে যাবে কোনো একটা ব্যবস্থা। ইকরা কৃতজ্ঞতার সহিত হেসে বারান্দা দিয়ে বাইরে তাকালো। আকাশটা দেখতে দেখতে হুট করে চোখ আটকালো বারান্দায় ঝোলানো একটা ফুলের টব, যেখানে ছোট্ট দুটো ফুল ফুটে আছে। জিনিসটা অবাক হলো ইকরা, কারণ ফুল দুটো অতি অপরিচিত। আগে কখনো এই ফুল দেখেনি সে। সাদা রং ছোট্ট ফুল দুটো টানলো ইকরাকে। সে মুগ্ধ হয়ে জিজ্ঞেস করলো, এটা কি ফুল মনিরা? কোথা থেকে এনেছো? মনিরা তাকিয়ে দেখলো ফুল দুটো, আলতো হেসে বলল। আনিনি, জিহান গিফট করেছে। ইকরা ফ্রি কুচকালো। এমন ফুল তো আগে দেখিনি কখনো, দেশীয় তো মনে হয় না। মনিরা এবারে লজ্জায় খানিকটা মিহিয়ে গেল। লাজুক সুরে মাথা চুলকে বলল, আসলে কি আর বলি, আমি ইনস্টাগ্রামে একবার এই ফুলটা দেখেছিলাম, ভীষণ সুন্দর হয়েছিল। পরে জানতে পারলাম এটা দেশে পাওয়া যায় না, বিদেশি ফুল। থাইল্যান্ডে বেশি জন্মায়, এশিয়াতেও পাওয়া যায়, তবে আমাদের দেশে নেই। তখন খুব মন খারাপ করেছিলাম, তবে আশা করিনি কিন্তু ওই পাগল জিহান যে সত্যি সত্যি এভাবে আমাকে ফুলের চারা এনে দেবে তা আমি ভাবতেও পারিনি। আমি চাইনি ফুলটা, তবুও বিদেশ থেকে আনিয়ে নিয়েছে। একটুখানি থেমে মনিরা আবারও বলল, আমি ভীষণ চেষ্টা করি গাছটার যত্ন নেওয়ার, কারণ আমাদের দেশের পরিবেশের সাথে আবহাওয়ার সাথে গাছটা খাপ খাইয়ে নিতে পারতো না। আমি খুব কষ্টে যত্ন করে গাছটাকে বাঁচিয়ে রেখেছি। এখন মাঝে মাঝে ফুল ফুটে, সত্যি লোকটা পারিও বটে। ইকরা মনোমুগ্ধকর হয়ে শুনে গেল মনিরার কথা। ঝরঝর করা চোখ নিয়ে তাকিয়ে ফুল দুটো আবারও দেখলো। মন্ত্রমুগ্ধের মতো জিজ্ঞেস করল। নাম কি ফুলটার? মনিরা হেসে বলল। বেবি স্প্রেড। ইকরা এবারে মনিরার দিকে তাকিয়ে হেসে বলল। সত্যি ভালোবাসা সুন্দর। মনিরা হাসলো, মাথা নিচু করে রাখলো কিছুটা সময়। এরপর ফ্রিকুচকে জিজ্ঞেস করল। তোমার কাহিনী বলো তো এবার, শুনবো শুনবো করে শোনা হয়নি। হেসে ফেললো ইকরা। মলিন হাসল। ধর, আমার আবার কিসের কাহিনী থাকবে? মনিরা মানতে নারাজ, মাথা নেড়ে বলল।
হুম, বলতেই হবে। তোমাকে দেখে বোঝা যায় যে অনেক আগেই নিজের মন হারিয়েছ। নিশ্চয়ই কাউকে দিয়ে বসে আছো, সত্যি করে বলো। ইকরার হাসি কমলো। সে এবারে দীর্ঘশ্বাস ফেলে পড়ল। মন তো হারিয়েছি, কিন্তু যাকে দিতে চেয়েছি সে তা গ্রহণ করেনি। অজান্তে অবহেলা করেছে, অন্য এক স্থানে মনটাকে স্থান দিয়েছে, যা আমার কাম্য ছিল না। ভুল সময়ে ভুল জায়গায় মন হারিয়েছি, বুঝলে? আফসোস, অনেক চেষ্টা করেও আর দেওয়া জিনিসটা ফিরিয়ে আনতে পারছি না। থাকুক না, অবহেলাতেই থাকুক, তবু তার কাছেই থাকুক। মনিরাও মলিন মুখে ফিউ কুচকে বলল। একতরফা? চোখের পানি অবাধ্য। তারা বাধা মানে না, কখনো মানে না। ইকরা সেই জল ভরা চোখ নিয়ে হেসে বলল। ভালোবাসায় আবার একতরফা কি? ভালোবাসি মানে ভালোবাসি। অপরপক্ষের ভিত্তিতে নিজের যত্নে গড়া ভালোবাসাটাকে একতরফা নাম দেব কেন? আমার ভালোবাসা একতরফা নয়, নিখুঁত। মনিরা তখন অন্য জগতে ছিল মনে হয়। সে একদম আবেগের সাগরে ভাসতে থাকলো। অনেকটা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করেই বসল। কে সে? ইকরা আবারও দীর্ঘশ্বাস ফেলো, আকাশের দিকে তাকিয়ে বলল। থাকুক না কিছুটা অজানা। মুখ ফুলে বসে আছে ধারা। মনে মনে চরম ভয়ানক এক সিদ্ধান্ত নিয়েছে সে। আগামী 2 ঘন্টা শ্রাবণীর সাথে কথাই বলবে না। বলবে না মানে বলবেই না। এর অবশ্য একটা বড়সড় কারণ রয়েছে। ধারা চেয়েছিল সে বিকেলে গিয়ে সবার সাথে মেহেদিতে হাত সাজাবে, কিন্তু শ্রাবণ বিকেলে না নিয়ে গিয়ে বের হয়েছে সন্ধ্যায়। কারণ শ্রাবণ আবার ধারার সাথে একান্ত সময় কাটাতে চেয়েছিল। বেচারা এখন নিজেই ভুগছে। এগুলো গেল ওগুলো গেল, বউয়ের সাথে মিষ্টি সময় কাটানো তো হলোই না, উল্টো বোম হয়ে বসে আছে তার মিষ্টি বউচা। শ্রাবণের ভীষণ আফসোস হলো। ট্রাফিক জ্যামে আটকেছে তারা। শ্রাবণ আর চোখে তাকলো ধারার দিকে। আয় হায় রে, এই কি সর্বনাশ! মেয়েটা এখনো লুচির মতো ফুলছে। শ্রাবণ কি ভয় পেল হয়তো খানিকটা, তাই গলা খাকারি দিয়ে ডেকে উঠল মিষ্টি সুরে। বউ? ফট করে ফ্রু কুচকে তাকালো ধারা। চোখ দেখে ভয় পেল শ্রাবণ, কিন্তু রাগ ভাঙানোর উদ্দেশ্যেই সাফাই গাইতে বলল। আরে বাবা, ওরা তো তোমার জন্য মেহেদি রেখেছে, তুমি কি হাত সাজিয়ে নিও, সারাটা রাতই তো আছে। মুখ ভেঙচিয়ে জানালার বাইরে তাকালো ধারা। শ্রাবণ দীর্ঘশ্বাস ফেল। ট্রাফিক জ্যাম ছাড়াতেই তড়িঘড়ি করে গাড়ি চালানো শুরু করলো। পৌঁছাতে বেশিক্ষণ লাগলো না। মনিরাদের বাড়ির সামনে গাড়ি থামাতেই ধারা ধরফর করে দ্রুত গাড়ি থেকে নেমে পড়লো। শ্রাবণ বুঝলো তার কপালে শনি আছে। আজ রাতে আর বউ ধরে ঘুমানো হবে না বলেই মনে হয় না। হুট করে কণিকার ভীষণ রকম জ্বর এসেছে, গা এক পুড়ে যাচ্ছে তার। সাদিক দুপুরে এসে কণিকাকে ঘুমাতে দেখে ভেবেছিল মেয়েটা বিশ্রাম নিচ্ছে। পরবর্তীতে কি যেন ভেবে সে কপালে হাত রাখলো। তৎক্ষণাৎ চমকে উঠলো সে। আগুন জ্বলছে যেন কণিকার কপালে। সাদিক তড়িঘড়ি করে কণিকাকে জাগানোর চেষ্টা করলো, কিন্তু কণিকার কোনো হুঁশ নেই, একটুও চোখের পাতা নড়ল না। সাদিক বুঝলো জ্বরের মাত্রা অনেক বেশি, তাই সে দেরি করলো না, পাশে বসে জলপট্টি দেওয়া শুরু করলো। এরই মধ্যে বাজার থেকে সাধারণ কিছু ঔষধ এনে রাখলো। সন্ধ্যার আজান পড়তে নামাজ পড়তে বসে পড়লো। আজ আর মসজিদে গেল না। কণিকাকে একা রেখে যেতে পারবে না সে। জরিনা খাতুন বাড়িতে নেই, কোথায় যেন গিয়েছেন। সাদিক নামাজ পড়তে শুরু করে নিভু নিভু চোখ মেলে তাকায় কণিকা। চোখ খুলতেই নামাজরত সাদিকে দেখে অবাক হয়। মাথাটা ভীষণ ভাল লাগছে, চোখের পাতা খুলে রাখা দেয়। কোনো কিছু ভালো লাগছে না। নিজের অবস্থাটা বুঝতে পারলো কণিকা। কেন যেন কান্না পেল, প্রচুর মাথা ব্যথা করছে। এসব সহ্য করতে পারে না সে। ছোট থেকেই জ্বরে কাবু হলে ভীষণ কষ্ট হয় তার। ছোট চেপে কান্না আটকালো কণিকা। সাদিককে বাড়িতে নামাজ পড়তে দেখে মনে মনে ভেবে নিল লোকটা বুঝতে পেরেছে যে সে অসুস্থ। কণিকা আবারও চোখ বুজে ফেলল। নিজেকে পাগল পাগল লাগছে তার। নাক মুখ কুচকে চোখ বুজেই পড়ে রইল সে। সাদিক নামাজ শেষ করে কণিকার পাশে বসে পড়ল। মাথায় হাত রেখে বিড়বিড় করে সূরা পড়ে ফু দিল মেয়েটার গলায় আর মুখে। আবারও সূরা পড়ে কপালে হাত বুলিয়ে দিল কণিকা কোনো মতে। এবারে চোখ জোড়া খুলে তাকালো সাদিকের দিকে। সাদিক মলিন হেসে জিজ্ঞেস করলাম, খুব বেশি খারাপ লাগতেছে? কণিকা দুদিকে মাথা নাড়লো ক্লান্ত ভঙ্গিতে। কিন্তু মাথা ব্যথা করতেছে। সাদিক অস্থির হলো, দুহাতে কপালে বুলিয়ে দিতে থাকলো। আলতো করে টিপতে শুরু করলো। মাথা উপশম করার ক্ষুদ্র প্রচেষ্টা। কণিকা ঠোঁট ভিজে চোখ বুজে ফেলল। ফট করে ওভাবেই টেকে উঠল। শুনেন, সাদিক নরম স্বরে বলল। কও। কণিকা মনে হয় একদম হুঁশে নেই। কিছুক্ষণ চুপ করে থাকার পর ফট করে বিড়বিড় করে বলে উঠল, আমি আপনারই ভালোবাসি।
কণিকা হুঁশে নেই। জ্বরে ঘুরে তো মানুষ অনেক কিছুই বলে, অনেক কিছুই করে। সেই হিসেবেই হুঁশ হারিয়ে মনের কথা উগলে দিল। আবারও জ্ঞান হারল কণিকা। কিন্তু চমকালো সাদিক। থমকে গিয়ে বিশাল বড় বড় চোখ করে তাকালো। হাত দুটো হিম শীতল হয়ে স্তব্ধ হয়ে রইল কণিকার কপালে। শুকনো ঢোক গিলে নিজেকে সামলালো। সে কি ভুল কিছু শুনল, নাকি সত্যি শুনেছে? তা নিশ্চিত হতে অস্ফুট স্বরে আওড়ালো। কি কইলা? কিন্তু এবারে আর কণিকা সাদিকের বুকে ঝড় তুলল না। জ্ঞান হারিয়ে চোখ বুজেই শুয়ে রইল। কিন্তু সাদিক তার অস্থির অধৈর্য পাগলাচি প্রেমিক। সে আবারও শোনার জন্য মরিয়া হলো। নড়েচড়ে বসে কণিকার গালে হাত রেখে ডাকতে থাকলো। কনা, ও কনা, কও না কি কইলা মাত্র? আরেকবার কও শুনি একটু। কনা বউ। কিন্তু কণিকা বেয়াদবের মতো চুপ রইল। হুশ টুস হারিয়ে ফেলে ঘুমিয়ে যে পড়লো বোধ হয়। ইস, বড্ড অন্যায় হলো বেচারা সাদিকের সাথে। এত বড় অন্যায় যা করা মোচে উচিত হয়নি। এভাবে ঝড় তুলে দিয়ে চলে যাওয়া উচিত হয়নি কণিকার। এমন অন্যায়ের শাস্তি ও হয় না। শাস্তি থাকলে সাদিক মোটেই বসে থাকতো না, এভাবে চমকে থমকে গিয়ে তাকিয়ে থাকতো না। শ্রাবণের এবার মনে হলো যে তার এ বাড়িতে না আসাটা উচিত ছিল। সে যদি জানতো যে এসে নিজের বউকে হারিয়ে একা রাত্রি যাপন করতে হবে, তাহলে সে আসতোই না। মনিরাদের বাড়িতে পা রাখার পর সে জানতে পেরেছে আজ নাকি মনিরা, ইকরা, ধারা সহ আরও কয়েকজন মেয়ে যারা মনিরার কাজিন সবাই একসাথে থাকবে। সারা রাত আড্ডা দেবে মেয়েরা। তাই শ্রাবণকে নাকি একা একা থাকতে হবে। এইটা কোনো কথা? শ্রাবণ প্রথমে রাজি ছিল না। চোখ পাকিয়ে বারবার ধারাকে ইশারা দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু উৎফুল্লতার তোপে ধারা পাত্তা দেয়নি স্বামীর কথা। এই প্রথম অবাধ্য হলো ধারা। শ্রাবণ ফ্রিকুচকে সবার নাটক দেখল। ছাদে মেহেদির আয়োজন করা হয়েছিল। ধারার আসতে দেরি হচ্ছিল বলে মুনিরার হাতে ইতিমধ্যে মেহেদি দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। ইকরা বসেছিল, অপেক্ষা করছিল ধারার জন্য। কারণ ধারার হাত সাজানোর পর সে নিজে মেহেদি দিবে। এই কারণে ওরা আসার পরপরই ধারা ছাদে সবার সাথে যোগ দিয়েছে। আর শ্রাবণ নিচে মুরব্বীদের সাথে বসে রয়েছে। হাত সাজানোর কার্য চলমান। মেহেদি দেওয়ার এক পর্যায়ে ইকরা থেমে যায়। থমকে যায় শুকনো ছোক গেলে। ছোট কামড়ে হেসে ধারার দিকে তাকিয়ে বলে, তোমার হাতে কি অ্যাশ লিখে দিব? ধারা অবাক হলো। কেন? মুনিরা ফিক করেই হাসলো, তারপর নিজের হাত দেখিয়ে বলল, দেখো, আমি এই যে হাতের তালুতে ওই বলদের নামের প্রথম অক্ষর লিখেছি জিহানের চেয়ে। এই জন্যই বলছি, তুমি চাইলে শ্রাবণ ভাইয়ের নামের প্রথম অক্ষরও লিখে নিতে পারো। ধারা অবাক হয়ে শুনলো। এরপর মুনিরার হাতে একবার তাকিয়ে নিজের হাতের দিকে তাকালো। জিজ্ঞেস করলো, এতে কি হবে? কেন এমন করতে হয়? এটা ফট করে বলল, এমনিতেই কিছু হবে না, তুমি চাইলে নাও করতে পারো, কিন্তু অনেকে ভালোবেসে করে আর কি। ধারা কিছুক্ষণ ভাবলো বোধহয়। এরপর ছোট কামড়ে মিনমিন করে বলল, পুরো নাম লেখা যায় না? ইকরা মুগ্ধ হয়ে হতবাক হলেও মুনিরা ঠোঁট চেপে হাসি আটকে পড়ল। কেন কেন, ভালোবাসা কি অতিরিক্ত বেশি? বলেই হেসে ফেলল মুনিরা। বাকিরাও তাল মিলিয়ে হাসলো। ধারা তাদের সাথে একটুখানি হাসলো। একমাত্র হয়তো ইকরাই বুঝতে পারলো ধারার মনটা, তাই সে তাচ্ছিল্য করে হাসলো না। মুচকি হেসে ধারার হাত এগিয়ে নিয়ে বলল, অবশ্যই দেখা যাবে, আরো বেশি সুন্দর হবে। বলেই সাজিয়ে দিতে থাকলো। মুরব্বীরা গল্প স্বল্প করে সকলে বাজারে গিয়েছে খাবার কিনতে। আজ রাতের আয়োজনের জন্য আরো অনেক কিছুর প্রয়োজন। তাই সবাই চলে গিয়েছে। শ্রাবণ দপ করে হেলান দিয়ে সোফায় বসলো। মাথা এলিয়ে চোখ রাখলো উপরে ঝাড়বাতির দিকে। দীর্ঘশ্বাস পেল। হুট করে পকেটে থাকা ফোনটা ঝংকার তুলে বেজে উঠলো। শ্রাবণ ফ্রিকুচকে ফোনটা চোখের সামনে নিয়ে দেখলো জিহান কল করেছে। অবাক হলো শ্রাবণ। ফ্রিকুচকে রেখেই ফোনটা কানে নিয়ে নিতেই জিহানের অস্থির কণ্ঠ ভেসে আসলো, শ্রাবণ রে, বন্ধু আমার, বাঁচা ভাই আমারে, আমি তো ফাইসা গেছি। শ্রাবণ নাক মুখ কুচকে বলল। মানে? জিহানের কাঁদো কাঁদো স্বর ভেসে আসলো। বন্ধুরে, প্রেমের জালে আটকাইতে এসেছিলাম, প্রাচীরের তারে কাটাই আটকে গেছি। পাঞ্জাবি ছেড়াতে পারছি না, একটু বাঁচা আমাকে, হেল্প কর ভাই, ঝোলে আছি কোনো মতে। শ্রাবণ মুখ কুচকে বিরক্ত হলো। জিহানের কথার আগা মাথা বুঝলো না, তাই জোর গলায় বলল, মানে, আরে আমি কিভাবে কি করব? আমি তো তোর শ্বশুর বাড়িতে। জিহান এবারে ঠোঁট চেপে কিরমির করে বলল, আমি আমার শ্বশুর বাড়িতে রে শ্রাবণের বাচ্চা, শ্বশুর বাড়ির দেয়াল টপকাতে গিয়ে তার কাটায় আটকে গেছি। এবারে চোখ বড় বড় করে তাকালো শ্রাবণ। হতবাক হয়ে বলল, হোয়াট?
জিহান কাঁদো কাঁদো স্বরে বলল। হ্যাঁ রে ভাই, তাড়াতাড়ি আয় না বাপ, বাড়ির পেছনের দিকে আছে। শ্রাবণ এবারে ফোন কেটে বিড়বিড় করে গালি দিল জিহানকে। এরপর দৌড় দিল বাড়ির পেছনের দিকে। ছুটে এসে দেখলো নীলরঙা পাঞ্জাবি পরিত জিহান মোটামুটি ঝুলন্ত ব্রিজের মতো দেয়ালের সাথে চলছে। তার কাটায় আটকে গিয়েছে বিশ্রীভাবে, খুব ফেসে গেছে ছেলেটা। শ্রাবণ কোমরে হাঁস রেখে ইচ্ছে মতো খিচে দিল জিহানকে। এরপর এগিয়ে এসে কোনো মতে ছাড়িয়ে নিল তার কাটা থেকে। দেয়াল থেকে লাফ দিয়ে নামলো জিহান, শ্রাবণকে বুকে জড়িয়ে নিয়ে পড়ল। ধন্যবাদ বন্ধু, তুমি না থাকলে আজ আমাকে সারা রাতে দোল দোল দুলুনি, কানা মাথায় পেতনি এসব করে কাটাতে হতো। শ্রাবণ ফ্রুকুচকে জিহানকে ওপর নিচ দেখে বলল। তোর শ্বশুরবাড়ির একটা বড় সদর দরজা থাকতে তুই শালা পেছন থেকে চোরের মতো এন্ট্রি নিয়েছিস কেন? কোনো কোমরটুপ আছে তাই না? জিহান আশেপাশে তাকে সতর্ক হয়ে শ্রাবণের কানের কাছে এসে পড়ল। জনাব, ঠিকই ধরেছেন। আবারও চোখ বড় বড় করে তাকালো জিহানের দিকে। জিহান এবারে আরো সতর্ক তার সাথে বলে উঠল। ভাই শোন, হবু বউকে সারপ্রাইজ দিতে চাইছে, একটু লুতুপুতু করেই চলে যাব। তবে ওকে সব বলিনি যে আসবো, এজন্যই পেছন থেকে এসেছে, যেন ডিরেক্ট বউয়ের ঘরে এন্ট্রি দিতে পারি। বুঝলে কি না? তুমি আবার কাউকে বলো না, কেমন? শ্রাবণ বাঁকা হেসে মাথা নেড়ে বলল। বুঝেছি, দাঁড়া তোর শ্বশুরকে খবরটা দিই। বলেই ফোন বের করতে থাকলো শ্রাবণ। জিহান আতকে উঠে শ্রাবণের ফোন চেপে ধরে পড়ল। এমন করে না বন্ধু, জিগরি দোস্তের প্রেমের বাধা দিতে নেই, নইলে নিজের সংসারে আগুন লাগে, বুঝলে কি না? গলা খাকারি দিয়ে কলার ঝাঁকালো শ্রাবণ। এই নিয়ে সে অবশ্য বেশ সতর্ক। মোটেই নিজের সংসারে আগুন লাগানোর মতো কাজ সে করবে না। তাই জিহানের কথা রাখতে তাকে সাহায্য করতে হলো জিহানকেই পাইপ বেয়ে উপরে মনিরার ঘরে পাঠাতে। জিহানকে তার গন্তব্যে পাঠাতে সাহায্য করার পর বাড়িতে ঢুকলো শ্রাবণ। আর ঢোকার সাথে সাথে কোথা থেকে যেন উড়ে এসে সামনে দাঁড়ালো ধারা। শ্রাবণ চমকে তাকালো খানিকটা, ধারাকে দেখে ধমক দিয়ে বলল। এভাবে ফড়িংয়ের মতো লাফালাফি করছো কেন তুমি? আবারও হোঁচট খাওয়ার ইচ্ছে আছে? একটা অঘটন না ঘটালে কি শান্তি লাগে না? ধারা যতটা খুশি মনে এসেছিল দাঁড়িয়েছিল ঠিক ততটাই মিইয়ে গেল। তার মুখ অন্ধকার হতে দেখে শ্রাবণ এবারে সতর্ক হলো। আমি বকিনি তোমায়, সত্যি। ধারা মাথা নিচু করে ফেলেছিল, পেছনে লুকিয়ে রাখা দু হাতেই থমকে রেখে দিল। মন খারাপের রেস ধরে মিনমিন করে বলল। আচ্ছা আমি যাই। চমকালো শ্রাবণ, তড়িঘড়ি করে বলল। আরে না, কোথায় যাচ্ছ? আগে বলো কি বলতে চাইছিলে। তারা ঠোঁট চেপে কোনো মতে মলিন হেসে বলল। না কিছু না। অস্থির হলো শ্রাবণ, ধারার গালে হাত রেখে বলল। না, অবশ্যই অনেক কিছু। বলো কি বলতে চাইছিলে। বলো না বউ। সরি তো, আমি বকিনি তোমায়, সত্যি। আমি তো শুধু বলেছিলাম তুমি হুটহাট পড়ে গেলে কি আমার ভালো লাগবে বলো, এর জন্য বলছিলাম। সত্যি বকিনি, রাগ করো না। ধারা এবারে চোখ তুলে তাকালো, মাথা নেড়ে বলল। আচ্ছা রাগ করবো না। এই এক সমস্যা, ধারা কখনোই রাগটা করতে পারলো না। এই মানুষটার উপর রাগ করে থাকাটাই মুশকিল ব্যাপার স্যাপার, প্রায় অসম্ভব বললেই চলে, কারণ ধারা পারেই না। এবারেও তাই হলো। শ্রাবণ হেসে বলল। বলো কি বলবে। ধারা লাজুক লালিমায় হাসল, পেছনে রাখা হাত দুটো শ্রাবণের সামনে এনে তুলে ধরল। মেহেদিতে সাজানো হাত দুটো দেখানোর খুচরো প্রয়াস। মিনমিন করে জিজ্ঞেস করল। কেমন হয়েছে? শ্রাবণ এবারে ধারার হাত দুটো টেনে নিজের কাছে এনে মনোযোগ দিয়ে দেখলো। অনেকখানি হেসে ধারাকে বলল। অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে তো। আগে কখনো দেখিনি তোমার হাতে। তারা ফট করে বলল। আমিও না। শ্রাবণ বোঝেনি কথাটা। হুম। ধারা হেসে বলল। আমিও কখনো আমার হাত দেখিনি। শ্রাবণের হাসির পরিধি কমলো। সে এবারে আশেপাশে তাকে সতর্ক হয়ে ধারার কপালে চুমু খেল। একটুখানি আদর পেয়ে আগের থেকেও বেশি লজ্জায় মিয়ে গেল ধারা। শ্রাবণ ধারার কপালে কপাল ঠেকিয়ে চোখ বুজে পড়ল। ভীষণ সুন্দর লাগছে। ধারা হাত গুটিয়ে নিতে চাইল, কিন্তু তার আগেই শ্রাবণের চোখে স্পেশাল জিনিসটা পড়েই গেল। সেখানে চোখ আটকাতে শ্রাবণ ধারার বাম হাতটা তুলে নিয়ে হাতের তালুতে লেখা নিজের নামটা বিড়বিড় করে পড়ল। শ্রাবণ শেখ। ধারা আরো গুটিয়ে এলো, ছিটকে নিজের হাত লুকিয়ে ফেলল। শ্রাবণ এবার চোখ বড় করে তাকিয়ে বলল। তুমি হাতে আমার নাম লিখেছ? ধারা ছোঁচ কামড়ে দুই দিকে সজোরে মাথা নেড়ে বলল। না না লেখিনি তো। বলে এলোমেলো দৃষ্টি ফেল শ্রাবণ। ফিক করে হেসে ফেলল, বলল। তবে কার নাম? ধারা ফট করে বলল। ওটা তো আমার নাম। শ্রাবণ চিন্তিত ভঙ্গিতে বলল। না তা ঠিক আছে, কিন্তু সামনের মিসেস শব্দটা বাদ পড়ে গেছে।
ওটা থাকলে তোমার নামই হতো, লাইক মিসেস শ্রাবণ শেখ। ধারা এবারে চোরের মতো এলোমেলো দৃষ্টি ফেলে পালানোর রাস্তা খুঁজল। মেয়েটার অবস্থা দেখে হাসি আটকালো শ্রাবণ। ছোচ কামড়ে এক পা এগোতে চাইলে ফড়িংয়ের মতো আবারও ছুটে উপরের দিকে চলে গেল। ধারা যেতে যেতে চেঁচিয়ে বলল, আমি মোটেই আপনার নাম লিখিনি, একটুও লিখিনি, আপনি ভুল দেখেছেন। শ্রাবণ গলা উঁচিয়ে জানালো, আমি তো তাই বলছি, নিজের নামই লিখেছ, তবে ভুল হয়েছে একটু। এখন কি মিসেস শব্দটা সামনে লিখে নাও, তাহলে হয়ে যাবে। অথচ কথাখানা কি শূন্য ধারা? শুনেছে অবশ্যই, তবে ফড়িংয়ের মতোই চলে গিয়েছে, পালিয়েছে শ্রাবণের থেকে। এসব লজ্জা কি নেওয়া যায় নাকি? ধারা মনে মনে সিদ্ধান্ত নিল সে আজ শ্রাবণের সামনে যাবে না, যাবে না। ধারা সিদ্ধান্তে অটল ছিল। সত্যি সত্যি শ্রাবণের সামনে আর যায়নি। সারা রাত বেচারা শ্রাবণ একাই ছিল। মনে মনে সে অভিমান করেছে বউটা সত্যি সত্যি তার কাছে আসলো না, মেয়ের দলবল নিয়ে ঘুমিয়ে গেল। এ কি অন্যায়! এটা তো চরম অনাচার। এর প্রতিশোধ নেবে শ্রাবণ শেখ। সকাল সকাল আজ সবাই ব্যস্ত হয়ে পড়লো। গায়ে হলুদ বলে কথা, বাড়িটা খুব সুন্দর করে হলদেটে সৌন্দর্যে ফুটিয়ে তোলা হলো। ধারা অবাক না হয়ে পারল না। বিয়েতে যে এত সুন্দর করে সাজানো আয়োজন করা হয় তা জানা ছিল না। হাঁ করে তাকে সব কিছু দেখতে থাকলো ধারা। সালমা বেগম গত রাত থেকে অনেক ব্যস্ত ছিলেন বলে ধারার খোঁজ খবর নেওয়ার সময় পাননি। সকালবেলার কাজ প্রায় শেষের দিকে চলে গেল। সালমা বেগম শ্রাবণকে ডেকে দেন আর নিচে এসে ধারাকে ঘুরঘুর করতে দেখে ডাকেন, বোমা কি করছো, এসে খেয়ে নাও। ধারা সালমা বেগমকে দেখে হাসি মুখে বলা, একটু বাড়িটা ঘুরে দেখি মা, বাইরে নাকি আরো সুন্দর করে সাজানো হয়েছে, আমি এখন খাবো না। সালমা বেগম আর কি বলবেন? মেয়েটার হাসি মুখ দেখে তিনি রাজি হলেন ধারার কথা। একটু পরে শ্রাবণ নামলো নিচে। মমিনুর সাহেব মাত্রই বাড়িতে ঢুকেছেন। এই অসুস্থতা নিয়েও মেয়ের বিয়ের আয়োজন করতে বেশ বেগ পথে হচ্ছে তাকে। যদিও সামিল শেখ সব কিছুর দায়িত্ব নিজেই সব কিছু করছেন, তবুও মেয়ের বাবা তো একটু তো চিন্তা হবেই। তাই শ্রাবণকে দেখে বলেন, উঠে পড়েছো বাবা, যাও নাস্তা করে নাও। সালমা বেগম এর কথা আরো একটু জোর দিয়ে বলেন, হ্যাঁ রে, আয় নাস্তা করে প্যান্ডেলে যা, গোছগাছ কর, সাজানো প্রায় শেষের দিকে, বাকিটা দেখে আয়। শ্রাবণ মুচকে এসে মাথা নাড়ল, কিন্তু মুমিনুর সাহেব আতকে উঠে বলেন, ছি ছি, কে বলছেন ভাবি, ও কেন করবে এসব? সালমা বেগম অবাক হলেন। প্রথমে মুখ বাঁকিয়ে বলেন, আপনি কি আমাদের পর করে দিচ্ছেন ভাইজান? শ্রাবণ তো আপনারই ছেলে, আয়োজনে একটু সাহায্য করলে কি বা এসে যায়? মনিরা ওকে ভাই ডেকেছে, ভাই হিসেবে বোনের বিয়েতে দৌড়ঝাঁপ করা নিতান্তই স্বাভাবিক। শ্রাবণ মাথা দুলিয়ে বলল, জি, সেটাই। আপনি টেনশন করবেন না আঙ্কেল, আমরা আছি তো। আপনি বরং ঘরে গিয়ে বিশ্রাম নিন। মুমিনুর সাহেব কৃতজ্ঞতার সহিত হাসলেন। অসুস্থ অবস্থায় তিনি ভেবেছিলেন মেয়ের বিয়ের অনুষ্ঠান করতে তাকে কোমর বেঁধে নেমে পড়তে হবে, অথচ তিনি ভাবেননি যে শেখ পরিবার এতটা আন্তরিক। পরিবারের প্রত্যেকটা সদস্যই চমৎকার মন মানসিকতার। ধারা বাইরে এসে দেখলো ইকরা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছে। সেও গিয়ে দাঁড়ালো ইকরার পাশে। চারিদিকে গাঁদা ফুলের ছড়াছড়ে, বিভিন্ন সরঞ্জামে ভর্তি করা হয়েছে বড় একটা ডালা। কয়েকজন ভদ্র মহিলা হলুদ বাড়ছে। বাটা শেষের দিকে ইকরা সবকিছু দেখছে। ধারা নিজে থেকেই বলল, আজ গায়ে হলুদ হবে ইকরা আপু? ইকরা হেসে বলল, হ্যাঁ, আজ গায়ে হলুদ, কাল বিয়ে। ধারা অবাক হলো। গ্রামে সে হাজার বিয়ে দেখেছে, বিয়েতেও এত বড় প্যান্ডেল বানানো হয় না যত বড় গায়ে হলুদে এরা বানিয়েছে। মুগ্ধ হলো ধারা। হুট করে মনে পড়লো মনিরাকে সাজানোর কথা একটু পর, তাই ফট করে সে বলে, মনির আপুকে সাজাবে না? একটু ঠোঁট চেপে ভাবলো কিছুক্ষণ, তারপর বলল, ভালো কথা মনে করিয়েছো, চলে যাই, ওকে সাজাতে হবে, সব আয়োজন তো শেষের দিকে। দাঁড়া চোখ চকচক করে উঠলো। কিভাবে সাজানো হবে, মনিরাকে কতটা সুন্দর লাগবে তা দেখতে সে ভীষণ আগ্রহী। তাই ইকরার সাথে সদর দরজার দিকে এগোতে থাকলো। কেবলই বের হয়েছিল শ্রাবণ। শ্রাবণকে বের হতে দেখে ধারা ফট করে ইকরার পেছনে লুকিয়ে পড়লো। ইকরা দাঁড়িয়ে পড়লো, বুঝলো না হঠাৎ ধারা লুকোনো কেন। তারপর শ্রাবণকে দেখে বুঝতে পারলো কিছুটা। ধারা লুকিয়ে পড়ার আগে শ্রাবণ তাকে দেখে ফেলেছে। বিচ্ছুটা তার সাথে লুকোচুরি করছে। শ্রাবণ ইকরার সামনে দাঁড়ালো। ইকরা মেকি হেসে পড়ল, হোয়াটসঅ্যাপ ব্রো, এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কি দরকার ছিল? শ্রাবণ এইদিক ওদিক তাকিয়ে বলল, তাড়াতাড়ি তো উঠতেই হবে, গোছগাছের ব্যাপার। পেছন থেকে ধারা ইকরার কামিজ চেপে ধরল।
ধরেছিল, যার ফলে ইকরা কোনো মতে হেলে দুলে শ্রাবণকে মানানোর চেষ্টা করে আবারও বলল। মানে দাঁড়িয়ে আছিস কেন? শ্রাবণ দুহাত বুকে গুজে নিয়ে বলল। তোর পেছনে যে ফড়িংয়ের বাচ্চাটা লুকিয়ে আছে ওটাকে বের হতে বল, তার চাঁদখানা মুখটা একটু দেখি। ধারা মোটেই ধরা দিত না, কিন্তু ফড়িংয়ের বাচ্চার মতন এত সাংঘাতিক গালি শুনে সে থাকতেই পারল না। অগ্নিঝরা রূপ বের হয়ে এসে শ্রাবণের সামনে দাঁড়িয়ে দুহাত কোমরে বেঁধে রেখেই বলল। কি বলেন আপনি? কিসের বাচ্চা বলেন? শ্রাবণ নির্বিকার ভঙ্গিতে বলল। ফড়িংয়ের। ধারা অবাক হলো, হতবাক হয়ে আতঙ্কিত হয়ে বলল। আপনার এত বড় সাহস, আপনি আমায় ফড়িংয়ের বাচ্চা বলে গালি দিলেন? ইকরা বলল, মহাদোটা নাই, ফড়িংয়ের বাচ্চা কি কোনো গালি? আজ পর্যন্ত এই গালিটা শোনেনি কেন সে? নতুন করে আমদানি হয়েছে নাকি? মাথা চুলকে বিষয়টা বোঝার চেষ্টা করলো সে। শ্রাবণ এবারে এক ধাপ এগিয়ে আসলো ধারার দিকে, মাথা নামিয়ে ধারার মুখোমুখি হয়ে আঙুল দিয়ে কপালে টোক্কা দিয়ে জোর গলায় বলল। অবশ্যই তুমি একটা ফড়িংয়ের বাচ্চা, শুধু এটাই নাও, তুমি একটা পিঁপড়ার বাচ্চা, মৌমাছির বাচ্চা, জেলিফিশের বাচ্চা, টিয়া পাখির বাচ্চা, মুরগির বাচ্চা, আর আর অবশ্যই চোরের বাচ্চা। ধারা বলতে দিল না আর চেঁচিয়ে বলে উঠল। এই থামুন আপনি, আমি মোটেই এইসব নই, বরং আপনি একটা রাজহাঁস, তিমি মাছ, লাল পিঁপড়ার। এবারে শ্রাবণ আটকে দিয়ে থমক দিল। শাট আপ। ধারা দমল না, উল্চে পড়ল। আপনি শাট আপ। ইকরা দুজনের দিকে এক পলক করে তাকালো। এসে কাদের মাঝে আছে, এরা নাকি ম্যাচিউরড? এ কেমন ভয়ানক ম্যাচুরিটি! এভাবে তো এরা মানুষদের পাগল বানিয়ে দিবে। ইকরা মনে মনে অঙ্ক কষার মতো ভাবতে থাকলো। আচ্ছা, এরা যদি এত কিছুর বাচ্চা হয় তবে এদের বাচ্চা কি হবে? এইসব ভাবনার মাঝেই ধারা ইকরার হাত ধরে পড়ল। চলো তো ইকরা আপু, এটার সাথে আর কথাই বলবো না আমি। হ্যাঁ, বলেই মুখ ভেঙচি কেটে ইকরার হাত ধরে হেলে দুলে চলে গেল ধারা। শ্রবণ ফ্রুকুচকে তাকিয়ে থাকলো, মনে মনে ভেবে নিল এই জোর গলায় তার সাথে ঝগড়া করার জন্য আজ রাতে ধারার ভবলীলার সাঙ্গ করার ভয়ানক ব্যবস্থা করবে সে। মনিরাকে প্রথম কমলা রঙের একটা সুন্দর শাড়ি পরানো হলো। ইকরা পরিয়ে দিল শাড়িটা। ধারা হাসি মুখে তাকিয়ে দিল। একটা পর্যায়ে ইকরাকে বলল। মনির আপুকে সুন্দর লাগছে অনেক। ইকরা একটু ভাব নিয়ে বলল। এখনো তো মেকআপ করেই দেইনি, মেকআপ করার পর দেখবে কতটা সুন্দর লাগছে, একদম চমকে যাবে। ধারা মুগ্ধ হয়ে অপেক্ষা করতে থাকলো, বিছানায় বসে বসে দেখতে থাকলো। একটু পরে মুনিরার কাজিনরা গাঁদা ফুলের মালাগুলো এনে রাখলো বিছানার উপর। এগুলো দিয়ে মুনিরাকে বউ সাজানো হবে। মুনিরা এবারে ধারাকে বলল। তুমি শাড়ি পরবে না ধারা? ধারা মাথা নেড়ে বলল। পরবো তো, আগে তুমি সেজে নাও, তোমার সাজে দেখে যাই, আমার তৈরি হতে সময় লাগবে না। কুচকে বলল। সময় লাগবে না মানে? তুমি সাজবে না? ধারা আমতা আমতা করে বলল। আমি আর কি বা সাজবো? মুনিরা এবারে তাল মিলিয়ে বলল। এসব কি কথা, মোটেই না, তোমাকে সাজতে হবে, অবশ্যই সাজবে তুমি, ইকরা সাজিয়ে দেবে তোমায়। ইকরাও মাথা নেড়ে সহমত প্রকাশ করলো, বলল। মনিরাকে সাজানোর পর তোমায় সাজিয়ে দেবো। আচ্ছা। ধারা ঠোঁট চেপে ভাবলো কিছু একটা, মুখে আচ্ছা বলেও মনে মনে কেন যেন একটু হতাশ হলো। মুগ্ধ হয়ে দেখতে থাকলো মুনিরাকে। ইকরা দক্ষ হাতে মেকআপ শুরু করলো। ধারা উঠে এসে দাঁড়িয়ে দেখতে থাকলো। ফট করে বলল। বিয়েতে কি সবাই এত সুন্দর করে সাজে? ধারার প্রশ্নের প্রথমে হাসলো মুনিরা, এরপর বলল। অবশ্যই, বিয়ে নিয়ে সবারই অনেক স্বপ্ন থাকে, সবাই সাজগোজ করে তো। ধারা হতবাক হওয়া অনুভূতিটা সরাতে পারলো না। হা করে মুনিরার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে কাতর হয়ে বলেই ফেলল। ওই আমি তো এইভাবে সাজতে পারিনি, এত সুন্দর করে আমায় কেন? বলতে বলতে থেমে গেল ধারা। মনে পড়লো কিছু একটা। মুনিরা কেবলই গাঁদা ফুলের বানানো কানের দুলটা পরতে যাচ্ছিল। ধারার কথা শুনে সেও থমকে গেল। শুকনো ঠোক গেলে নিজের প্রতি বিরক্ত হলো, নিজের বোকামির জন্য। ধারার সামনে বিয়ে নিয়ে এইসব কথা বলা উচিত হয়নি, একদম উচিত হয়নি। ইকরা বোঝেনি কিছু, তবে মুনিরার মুখ দেখে বুঝতে পারলো ভালো কিছু হচ্ছে না। ইকরা তো জানে না কিছু, সে তাই জিজ্ঞেস চোখে তাকে ধারাকে বলল। কেন তুমি সাজনি কেন? ধারা মলিন হেসে বলল। সুযোগ হয়নি তো, ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছে, গায়ে হলুদও হয়নি আমার, আর উনি তো আরো অপ্রস্তুত ছিল, কি যে রেগে গিয়েছিলেন আমাকে দেখে। বলে ফিক করে হাসলো ধারা, যেন খুবই হাস্যকর একটা কথা বলেছে সে। কিন্তু মুনিরা আর ইকরা একে অপরের দিকে তাকিয়ে অসহায় দৃষ্টি ফেল। যতই হোক না কেন ধারাও মেয়ে,
তারও তো কিছু শখ আছে, চাওয়া পাওয়া আছে। বিশেষ করে বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়েরই অনেকটা চাওয়া পাওয়া থাকে, যার একাংশ পূরণ হয়নি ধারার ক্ষেত্রে। না সে স্বাভাবিকভাবে বিয়ে করতে পেরেছে, আর না সে বিয়ের পর স্বাভাবিক জীবন পেয়েছে। বাসর রাতের কাহিনী তো সবারই জানা। তাই এখন এই মুহূর্তে অন্য একটা মেয়ের বিয়েতে এত আনন্দ, এত হুল্লোড় দেখে হতবাক হওয়াটা স্বাভাবিক ধারার জন্য। এমনকি এইসব দেখে মনে মনে কষ্ট পাওয়াটাও অস্বাভাবিক হবে না। সালমা বেগম পায়েস এনেছিলেন সবার জন্য। দরজার কাছে দাঁড়িয়ে সব কিছুই শুনেছেন তিনি। ধারার কথা শুনে থমকে দাঁড়িয়েছিলেন। সত্যি বলতে এখানে আসার পর তিনি এই ভয়টাই পাচ্ছিলেন, কখন না জানি মেয়েটা কষ্ট পেয়ে বসে। এই ভয়ই তো তিনি ছিলেন। অবশেষে মাতৃত্বের আতঙ্ক ফুলেই গেল। পায়েস দিতে আর ঘরে ঢুকলেন না সালমা বেগম। শুকনো চোখ কিরে নিজেকে ধাতস্থ করে নিচে নেমে গেলেন। দিনটা বেশ ভালোই কাটলো। গায়ে হলুদের অনুষ্ঠানও বেশ জমজমাট করেই করা হলো, গান বাজনা করা হলো, সকলেই আনন্দ করলো। দুপুরে খাওয়ার টেবিলে ধারাকে কোথাও দেখলো না শ্রাবণ, তাই বিকেলে ঘরে এসে বসে রইল। সে জানে কফি দিতে নিশ্চয়ই ধারা আসবে, কিন্তু ধারার বদলে এলেন সালমা বেগম। শ্রাবণ ল্যাপটপ নিয়ে বসেছিল। সালমা বেগমকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, কিছু বলবে মা? সালমা বেগম কিছুক্ষণ ভেবে বললেন, বলবো। বলো। শ্রাবণ ল্যাপটপে চোখ রেখেই কথাটা বলল। সালমা বেগম বিরক্ত হয়ে ছেলের কাছে এসে বসলেন, বললেন, তুই বৌমাকে নিয়ে আজই বাড়িতে ফিরে যা। শ্রাবণ এবারে ফ্রুকুজকে তাকালো, সন্ধিয়া দৃষ্টিতে বলল। কেন? বিয়ে তো শেষ হয়নি। সালমা বেগম এবারে ছেলের দিকে তাকিয়ে অসহায় গলায় বললেন, আমি মোটেই একটা এতিম মেয়েকে কষ্ট দিতে চাই না। যার বিয়ে হয়েছে এতিমের মতো, তাকে এত জাঁকজমক বিয়ে দেখিয়ে কষ্ট দিতে চাই না আমি। যে কিনা নিজের বিয়েতে চোখের পানির বন্যা বইয়েছে, তাকে অন্য কাউকে বিয়েতে এত আনন্দিত হতে দেখাতে চাই না আমি। আমি চাই না স্বাভাবিক কিছু দেখুকও, কারণ তারই তো সব কিছু অস্বাভাবিকভাবে হয়েছে। শ্রাবণ বুঝলো না, ফ্রুকুজকে বলল। মা কি বলছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। সালমা বেগম এই প্রথমবার নিজের ছেলের প্রতি এতটা বিরক্ত হলেন। তিনি আর কোনো কথাই বললেন না, উঠে চলে যেতে থাকলেন। দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ালেন, বললেন, ঠিক আছে, কোথাও যেতে হবে না। কাল মুনিরা আর জিহানের বিয়ে হবে। তুই শুধু ধারার চোখ দুটো দেখিস। খোদা করুক যদি কিছু নজরে আসে, আর কিছু বলবো না। বলে চলে গেলেন সালমা শেখ। শ্রাবণ সত্যি বুঝলো না কিছু। এক মুহূর্তের জন্য ধরতে পারলো না সালমা বেগমের কথা। মনে করলো সকালে ওভাবে ঝগড়া করার জন্য ধারা বোধহয় মন খারাপ করেছে, তাই ও ল্যাপটপ রেখে বেরিয়ে এলো ঘর থেকে। আশেপাশে খুঁজলো, ধারাকে পেল না কোথাও। একটু পর ইকরাকে দূর থেকে দেখলো প্লেট হাতে নিয়ে কোথাও যেতে। সে জোর গলা হাঁক ছুড়ে বলল, মিকি মাউস, এই যে এদিকে। ইকরা সিঁড়ি দিয়ে নামতে চেয়েছিল। শ্রাবণের ডাক শুনে থেমে তাকিয়ে বলল, কি তুই না বিশ্রাম নিবি? শ্রাবণ জিজ্ঞেস করল। ধারা কোথায়? ইকরা ঠোঁট কামড়ে ভেবে বলল, একটু আগে তো বাড়িতে ঢুকতে দেখেছি, হয়তো ছাদে গেছে। শাড়ি ধুয়ে দিয়েছিল তো, ওগুলো তুলতে গেল বোধহয়। শ্রাবণ আর কিছু না বলে ছাদের দিকে ছুটলো। ছাদে এসেই ধারাকে ডাকলো। ধারা শাড়ি হাতে নিয়ে রেলিংয়ের পাশে দাঁড়িয়েছিল, নিজের আয়োজন দেখছিল। আজ রাতে নাকি সবাই আনন্দ করবে, গান বাজাবে, সেসবের প্রস্তুতি চলছে। শ্রাবণের ডাক শুনে সারা দিল সে। এই যে আছি তো। শ্রাবণ দৌড়ে এসে ধারার সামনে দাঁড়িয়ে বলল, এই মেয়ে, তুমি ঘর আসছো না কেন? হ্যাঁ, গত রাত থেকে ইগনোর করছো আমায়। ধারা অবাক হলো। কই না তো, আমি এক্ষুনি ঘরে যেতাম। শ্রাবণ চোখ সরু করে তাকে জিজ্ঞেস করলো, তুমি কি রাগ করেছো? ধারা সরল ভঙ্গিতে মাথা নেড়ে বলল, না না। সকালে যে ফরিং এর বাচ্চা বলেছি সেটার জন্য রাগ করেছো? ধারা ঠোঁট চেপে হেসে ফেলে বলল, আমি যে আপনাকে হাঁসের বাচ্চা বলেছি, আপনি রাগ করেছেন? শ্রাবণ সুযোগে হাতছাড়া করলো না। মুহূর্তেই মুখ অন্ধকার করে অন্যদিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ভীষণ রাগ করেছে। ধারা ঠোঁট ফুলিয়ে বলল, এটা উচিত না। আমি তো রাগ করিনি, আপনি কেন রাগ করবেন? কারণ তুমি গত রাতে আমার সাথে ঘুমাওনি। ধারা এবারে বুঝদার ভঙ্গিতে বলল, আমি তো ঘুমোতে চেয়েছিলাম, মুনির আপু আটকে দিল। গত রাতে সবাই অনেক গল্প করেছি জানেন। আমরা অনেক জ্বালিয়েছি মুনির আপুকে। রাতের বেলা জিহান ভাইয়া আর কলে কথা বলতে চেয়েছিল, আমরা তো কথা বলতেই দিইনি। এই পর্যায়ে শ্রাবণ দীর্ঘশ্বাস পেল।
জিহান কলে কথা বলতে না পারলেও স্বয়ং নিজে এসে যে দেখা করে গিয়েছে এ কি আর বলা যায়। তবে সালমা বেগম কেন এমন কথা বললেন তা এখনও বুঝতে পারল না শ্রাবণ। এই তো ধারা তো ঠিকই আছে, একটু অস্বাভাবিক নেই। তবে সালমা বেগম কেন এমনটা বললেন? শ্রাবণ একদিক দিয়ে অক্ষম হলো, ভুল করলো ধারার চোখের দিকে না তাকিয়ে। অনেক দৌড়ঝাঁপের পর রাতে ডিনার করে ঘরে এসে হাফ ছাড়লো ধারা। চোখে মুখে বিরাট ক্লান্তি, প্রচুর কাজ করেছে বলে কথা, যদিও তাকে সবাই জোর করেছে যে কাজ করার দরকার নেই, বিশ্রাম নাও। তবে পরিশ্রমী ধারা মোটেও বসে থাকার মতো নয়, সবার হাতে হাতে হাসি মুখে কাজ করে দিয়েছে, আপন মনে করে সব কিছু সামলেছে। সকলে মুগ্ধ হয়েছে মেয়েটার এমন আচরণে। শেষে ডিনার করার ক্ষেত্রেও সবার শেষে খেয়েছে বাকি গিন্নিদের সাথে। ঘরে এসে বিছানায় দপ করে বসলো ধারা। আশেপাশে তাকিয়ে দেখলো শ্রাবণ নেই কোথাও। চোখ বুলিয়ে প্রথমে তাকে খুঁজলো, এরপরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল সে। এরপর এসে হাত মুখ মুছে আয়নার সামনে দাঁড়িয়ে সারাদিন খোপা করা রাখা চুলগুলো আলতো করে ছেড়ে দিল। ব্যাগ থেকে চিরুনি বের করে ধীরে ধীরে আঁচড়াতে শুরু করলো। হুট করেই চমকে যায় পেটের কাছে কারো হাতের স্পর্শ পেয়ে। মুহূর্তের মধ্যেই দুটো শক্তপোক্ত হাত পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় ধারাকে। অন্যমনস্ক থাকায় প্রথমে চমকে গিয়েছিল ধারা, পর মুহূর্তে আয়নায় চোখে রেখে শ্রাবণকে দেখে লজ্জায় গুটিয়ে নিল। চুলে চালনা করা চিরুনিটাও থমকে বুকের কাছে এসে গেল। ধারা মাথা নামালো সাহসা, কারণ শ্রাবণ শেখ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে আয়নায় চোখ রেখেছে। ধারাকে লজ্জা পেতে দেখে শ্রাবণ ফিক করে হাসল, মিটমিট করে হেসে পড়ল। লজ্জাবতী গাছটাও লজ্জা পেয়ে যাবে তোমার এই লাগাম ছাড়া লজ্জা দেখে। নাক গাল সব লাল হয়ে গেল মুহূর্তে। মাঝে মাঝে আমার মনে হয় তুমি একটা ম্যাজিক্যাল বিউটি, একটা চুলেই লাল আভায় নিজেকে রাঙিয়ে দাও। শ্রাবণ ধারার লজ্জাকে অপমান করে কথাটা বলেছে, এতে ধারার উচিত ছিল লজ্জাটাকে ভুলে চোখ গরম করে তাকানো, অথচ অত্যন্ত লাজুক ধারা আরও বেশি লজ্জা পেল। পেটের কাছে শক্ত করে চেপে রাখা শ্রাবণের হাতটা ছেলে দিয়ে সরানোর চেষ্টা করে বললাম, সরুন। সুকুচকে আয়নার দিকে ধারার দিকে তাকালো শ্রাবণ। বললাম, কেন সরবো কেন? ধারাও আয়না এক পলক তাকালো, মিনমিন করে বললাম, আমার শ্বশুর লাগছে। চোখ সরু করে তাকালো শ্রাবণ, নিতান্তে বাচ্চা অজুহাত। ঠোঁট উঠিয়ে ফেললো ধারা কোনো মতে। আবারও বললাম, আমি সত্যি খুব টায়ার্ড, চুলটা আছড়ে শুয়ে পড়বো ভাবছি। একটু সরুন না প্লিজ, শুধু চুলটা বেঁধে নিই। এবারে ভজ্র হলো শ্রাবণ, চোখ মুখ গুরুতর করলো, কিন্তু সরে দাঁড়ালো না, বরং ধারার চুলে হাত দিয়ে বুলিয়ে বললাম, অনেক কষ্ট করেছ, আর করতে হবে না। চিরুনি আমায় দাও দেখি। বলেই ধারা অপেক্ষা করলো না শ্রাবণ। ফট করে চিরুনিটা হাতে নিয়ে ধারার চুল আছড়ে দিতে থাকলো। ধারা অস্থির হলো অল্পখানি। কি করছেন? আমি পারবো তো। শ্রাবণ ধমক দিল, শাট আপ, ফ্রিগের মতো তিরিমিরিং করবে না ধারা, আজকাল বেশ অবাধ্য হচ্ছে তুমি। ধারা আয়না দিয়ে সুদর্শন পুরুষটিকে দেখলো হতবাক হয়ে। কি অবলীলায় লোকটা তাকে দোষ দিয়ে ধমক দিল। অবাক হয়ে ধারা বলল, আমি আবার কি করলাম? শ্রাবণ নির্লিপ্ত ভঙ্গিমাটা বজায় রেখে বলল, কি করনি সেটা জিজ্ঞেস করো। অনেক অবাধ্য হয়েছে তুমি। একটা কথাও শোনো না, আবার ঝগড়া শুরু করেছি তা নেই, তা করো, সমস্যা নেই, কিন্তু তেরিং বেরিং কম করো। উষ্টাকে হাত পা ভাঙার বহুত রেকর্ড আছে তোমার, এমনিতে অনেক পানিশমেন্ট তুলে রেখেছে তোমার জন্য। আর অবাধ্য হয়েও না, তোমারই মঙ্গল। ধারা হাওয়া হয়ে তাকে সব শুনলো। কি সুন্দর করে লোকটা তাকে হুমকি দিয়ে দিল। এটাকে কি পুকি ব্ল্যাকমেল বলা যায়? চাই তো। এরই মধ্যে ধারার চুল আঁচড়ানো শেষ করলো শ্রাবণ। ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে জিজ্ঞেস করলো, খোপা করবে নাকি বেনি করে দিব? ধারা সন্ধিহান দৃষ্টিতে তাকালো, জিজ্ঞেস করলো, আপনি বেনি করতে পারেন? শ্রাবণ অন্যমনস্ক হয়ে বলল। হুম হুম। সে কুচকায় তাকালো ধারা। কিভাবে পারেন? কাকে বেনি করে দিয়েছেন আগে? শ্রাবণ বলতে চাইলো মাকে, কিন্তু কি একটা উপলব্ধি করতেই ঠোঁট কামড়ে দুষ্ট হাসলো শ্রাবণ শেখ। বুঝতে পারলো কিছু একটা পড়ছে, বারবিকিউ হয়ে যাচ্ছে জ্বলে পুড়ে। বউ বউ ভাবটা ফিরে এসেছে ধারার মধ্যে। এখন বৈশিষ্ট্য অনুযায়ী সন্দেহ করছে স্বামীকে। তাই শ্রাবণও চাইলো একটু দুষ্টুমি করতে, তাই হাসিটা লুকিয়ে অনেকক্ষণ ভাবনা চিন্তা করে নাটক করে বলল, হুম হুম। আসলে কি হয়েছে বলো তো? তুমি আবার কাউকে বলো না। বিদেশে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, অনেক সুন্দর, বুঝলে তো? চুল ছিল পা পর্যন্ত লম্বা। তখন আমাকে বেনি করে দিতে হতো।
ওই করতে করতেই শিখে গেছে। শ্রাবণ এমনভাবে বলল যে যে কেউ বিশ্বাসী করে ফেলবে। ধারা এমনিতেও সরল এসব বিষয়। সে তো কখনো বিদেশ দেখেনি যে জানবে বিদেশের অধিকাংশ মেয়েরাই চুল সর্বোচ্চ কোমরের উপর পর্যন্ত হয়। পা পর্যন্ত চুল রাখা মেয়ে আজকাল খুবই কম পাওয়া যায়। সবচেয়ে বড় কথা, শ্রাবণ শেখের চরিত্র ফুলের মতো পবিত্র। সে কখনো কোনো মেয়ের দিকে তাকায়ও নি। মেয়ে ঘটিত বিষয় সে ছিল নির্লিপ্ত। বর্তমানে এক নারী ছাড়া আর কোনো নারীর প্রতি তার আগ্রহ নেই। ধারা চুপ রইল কিছুক্ষণ, তারপর বলল, ওর নাম কি ছিল? শ্রাবণ আমতামতো করে ভাবলো কিছুক্ষণ, এরপর ফট করে বলল। ওর নাম হলো ডায়নামিক। তারা ফ্রি কুচকে তাকালো। ডায়নামিক? এটা আবার কেমন নাম?